রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমরা দেখেছি পুরো মেয়াদে পুরো একটা বছর পার হয়েছে। আজকে 4 তারিখ, 5 তারিখ পতন হয়। সরকার গঠনের আরো কয়েকদিন, মানে বছর পরশুটিতে আর 2 দিন বাকি আছে, কিন্তু পুরো একটা বছর পার হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জ প্রচুর ছিল, যেটা খুবই স্বাভাবিক। অভ্যন্তরীণ চ্যালেঞ্জটা ছিল গগনচুম্বী। বিশাল কর্তৃত্ববাদের ফেলে রাখা জঞ্জাল, সেটাকে পরিষ্কার করে তার উপর ভিত্তি করে রাষ্ট্র সংস্কারে যাওয়া খুব একটা সহজ কাজ না। পৃথিবীর কোনো দেশেই সহজ না, আমাদের দেশেও সহজ ছিল না, এবং সেটা প্রতীয়মান হয়েছে। তবু বিচার, সংস্কার, নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্র পরিচালনা ইত্যাদি বেশ কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি আমরা লক্ষ্য করি, যেটি আমাদেরকে আশাবাদের সঞ্চার করেছে। এবং সামনের রাস্তা আমরা আশা করব যে আরও বেশি সুগম হবে। তবে বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ, যেগুলো যতটুকু হয়েছে তার মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, যেগুলো আমরা তো উল্লেখ করেছি আমাদের প্রতিবেদনে। আবার সামনেও কিন্তু আরও যতটুকু হয়েছে সেটার এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। সুশাসনের যে মানদণ্ডে তাতে ঘাটতি বিশেষভাবে প্রকট ছিল। বিশেষ করে দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জবাবদিহিমূলক সরকার এবং যে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত বা ইকোসিস্টেম যেটাকে বলা হয়, সেটি সৃষ্টিতে আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার একদিক থেকে, অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো এবং কি নাগরিক শক্তি অনেক সময় গণমাধ্যম সহ ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখছি, যেটা অনেক সময় আমাদেরকে হতাশা সঞ্চার করেছে। সংস্কার কমিশনের কাজ বেশি বিস্তারিত উল্লেখ করার, রিপিট করার দরকার নেই প্রয়োজনে। তারপরও আমি যেটা বলবো, একটা অভূতপূর্ব সুযোগ এসেছে বাংলাদেশের ইতিহাসে। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশে এরকম হয়। এবং যেটা আপনারা দেখেছেন যে আমাদের 11টি সংস্কার কমিশন, যদিও এর মধ্যে এক ধরনের বৈষম্য আছে। প্রথম দফার যে 6টি সংস্কার কমিশন, অনেকটা যৌক্তিক কারণেই তাদের উপর প্রাধান্য বেশি হয়েছে, বিশেষ করে এই জন্য যে রাষ্ট্র সংস্কারের সাথে সরাসরি জড়িত ওই ক্ষেত্রগুলো। তা সত্ত্বেও বাকি যে পরবর্তীতে 5টি, সেটি কমিশনের বিষয়ে পর্যালোচনা বা সামনে কি হবে, অল এই কমিশনগুলোর, 5টি কমিশনের সুপারিশগুলোর কোনো ভাগ্য কি ঘটবে, এই ধরনের বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। আমরা জানি, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রচার করেছেন যে সবগুলো কমিশন, প্রথম দফার 6টি এবং পরবর্তী দফার প্রথম দফার 6টির মধ্যে 5টি এবং পরবর্তীতে 5টি, সবগুলো কমিশনের আশুকরণীয় শীর্ষক বেশ কিছু সুপারিশ চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সরকার এই অঙ্গীকার সহ সেগুলোকে গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের জানা মতে এই গবেষণা এবং অন্যভাবে যেভাবে পর্যবেক্ষণ আমরা করতে পেরেছি, তাতে এমন কোনো সুনির্দিষ্ট আমরা দেখতে পাই না, খুব একটা উল্লেখযোগ্য যে সেগুলি কোনো ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, অগ্রগতি সুনির্দিষ্ট হয়েছে, সেটা কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। কোনো ক্ষেত্রে যেটা হয়েছে যে পিক অ্যান্ড চুজ করা হয়েছে, অ্যাডহক ভিত্তিতে করা হয়েছে। পুরো প্রতিবেদন বা পুরো সুপারিশমালাগুলোকে পাশ কাটিয়ে 1টি-2টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্কার করার নামে আরও বেশি সংকট সৃষ্টি করা আছে, যেটি আমরা দেখতে পেয়েছি এনবিআর এর ক্ষেত্রে, যেটি দেখেছি আমরা প্রশাসনে অরাজকতার সৃষ্টির ক্ষেত্রে। একইভাবে যেমন জনপ্রশাসন সংস্কার কমিশনের যে শতাধিক সুপারিশ, তার মধ্যে থেকে কয়েকটি সুপারিশ চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে খুবই নগণ্য, যেমন টয়লেট পরিষ্কার রাখতে হবে, এই ধরনের সুপারিশমালাকে প্রাধান্য দেওয়া হচ্ছে তালিকার মধ্যে। সো এখানে যে জিনিসটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাস্তবায়নের জন্য, সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য যেই ধরনের কৌশলগত চিন্তাভাবনা, দিক নির্দেশনা, সেটির আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আরও বেশি উদ্বেগজনক যে পরবর্তী যে 5টি কমিশন, বিশেষ করে নারী কমিশন, শ্রম কমিশন, স্বাস্থ্য, গণমাধ্যম এবং স্থানীয় সরকার, এই বিষয়গুলো মোটামুটি এখনো পর্যন্ত আলোচনার বাইরে বলা যায়। গণমাধ্যম কমিশন সম্পর্কে কয়েকটি সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে বা কিছু সিদ্ধান্ত গৃহীত হচ্ছে বলা হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে কোনো অগ্রগতি আমরা দেখতে পাই না। এই বিষয়গুলো আমাদেরকে উদ্বিগ্ন করে। ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, আপনারা জানেন। আমার সৌভাগ্য হয়েছে সেই কমিশনের সদস্য হিসাবে। তবে আমি আজকে যে কথাগুলো বলছি, ঐক্যমত্য কমিশনের বা দুদক সংস্কার কমিশনের সাথে সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে নয়, আমাদের প্রতিবেদন, আমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমি যেটা বলছি, সেটি হচ্ছে যে
পৃথিবীর ইতিহাসে আসলে যেটা আগে বলেছি, আমি ওই ধরনের ঐক্যমত্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের উদ্দেশ্যে যেভাবে ধারাবাহিকভাবে 2 দফায় আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি দৃষ্টান্ত বিরল। এবং আমাদের সংস্কৃতিতে সম্পর্কে যাদের ধারণা তাদের অনেকের জন্য এটা একটা বলবো যে অবাক করার মতো, প্রেজেন্টলি মানে অবাক করার মতো ঘটনা ঘটেছে। অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, বাদানুবাদ হয়েছে, কিন্তু এক ধরনের যে শিষ্টাচার সহ ইতিবাচক পরিস্থিতি বজায় থেকেছে এবং সকলের মধ্যে সংস্কারের সম্ভাবনা, সংস্কারের প্রতি অঙ্গীকার, সেগুলো দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। এবং তার মাধ্যমে একটি জায়গায় মোটামুটি পৌঁছানো গেছে। কিন্তু যেই বিষয়টি লক্ষণীয়, 2টি বিষয়ের প্রতি আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি। প্রথমটি হচ্ছে যে মৌলিক রাষ্ট্র সংস্কারের যে ক্ষেত্রগুলো, তার মধ্যে আপনারা যারা এই বিষয়টা পর্যবেক্ষণ করা জানবেন যে আমাদের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম যে হাতিয়ারটা ছিল সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ বা সরকারের হাতে যে একচ্ছত্র ক্ষমতা, সেটার মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের ক্ষেত্রগুলোতে সুপারিশগুলো প্রণীত হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম যে জায়গাগুলো, সেগুলোতেই ঐক্যমত্য হয়েছে, কিন্তু ঐক্যত হয়েছে উইথ ডিসেন্ট, অর্থাৎ বলবো যে শর্ত সাপেক্ষে। কোনো দল, বিশেষ করে যারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন বা নিয়োজিত হয়ে যাবেন বলে ভাবছেন, যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, এই ধরনের দলগুলোর পক্ষ থেকে মূল যে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐক্যমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। অর্থাৎ যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো যখন বাস্তবায়নের বিষয়টা হবে, তখন যদি সেই দল তারা যদি ক্ষমতায় থাকেন, তারা যদি বলেন যে না, আমরা তো সেটা রিজার্ভেশন ছিল, আমরা সেটা মানছি না, তখন কি সমস্যা হবে, কি ধরনের ত্রুটি হবে, সেটি নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে। এটি একটি ক্ষেত্র। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা মনে করি যে বিষয়গুলোতে সার্বিকভাবে ঐক্যমত্য হয়েছে, জাতীয় ঐক্যমত্য হয়েছে, হওয়ার পথে আছে, যেগুলো এখনো মূল ঐক্যমত্যের দলিলটা আমাদের জানা মতে খসড়া পর্যায়ে আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে এবং চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। এবং চূড়ান্তকরণ করা হলে আমরা আশা করছি যে, দেশবাসী আশা করছে, সেগুলো স্বাক্ষরিত হবে, রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবেন সেটি, এবং এই যে একটি দলিল হিসেবে, জাতীয় দলিল হিসাবে, জাতীয় সনদ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই সনদের দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই সনদের আইনগত ভিত্তি কি হবে, এটার বাধ্যবাধকতা কি হবে, সেটা কি প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। এই 2টি জায়গা আছে। আমি বলছি না যে এটি নিয়ে সংকট তৈরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করছি এই 2টি ফ্ল্যাগ করা দরকার, আমাদের সকলের বিষয়টা আলোচনার মধ্যে আনা দরকার, যে 2টি ক্ষেত্রেই আমাদের উদ্বেগজনক জায়গা, সম্ভাবনা, ঝুঁকি সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে যেটা একটু বলেছি, আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যেটা আশু করণীয় বা যে সংস্কারগুলো এক্সিকিউটিভ বা সরকারি সিদ্ধান্তে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তে বা উদ্যোগে ইতিমধ্যে বাস্তবায়নযোগ্য ছিল, সেখানে বাস্তব কোনো পরিবর্তন হয় নাই, বাস্তব কোনো উদ্যোগ গৃহীত হয় নাই। কিছু আইন হয়েছে স্পোরাডিক্যালি, আমি যেটা উল্লেখ করেছি, অ্যাডহক ভিত্তিতে, কিন্তু সেগুলো ঠিক পুরো প্রতিবেদনের পুরো যে সুপারিশমালা তার সার্বিক প্রতিফলনজনক নয়। এই ধরনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে। তো যার ফলে এটার মধ্যে যে জিনিসটা হয়েছে, আমরা যেটা মনে করি যে আমরা সবাই চাই, পুরো দেশবাসী চায় বাংলাদেশের সংস্কার হোক, বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের সকল পথ রুদ্ধ হোক, এটি আমরা চাই, এটা আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু এটির বিপরীতে যে প্রতিরোধক শক্তি আছে রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে আমলাতন্ত্রে, সেই ঝুঁকিটা আমরা এখন পর্যন্ত পর্যাপ্তভাবে উপলব্ধি করতে পারি বলে মনে করছি। যারা বিশেষ করে ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের পক্ষে সেটি অনুধাবন করা কতটুকু হয়েছে সেটি আমি বুঝতে পারি না। এবং এটা এক হাতে। দ্বিতীয় হচ্ছে যে এটারই ফলশ্রুতিতে যেটা দেখা যাচ্ছে, যে ধরনের সিদ্ধান্তগুলো খুব সহজেই বাস্তবায়নযোগ্য, আশুকরণীয় হিসাবে, সেগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, কোনো অগ্রগতি নেই। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স প্রতিরোধ এখানে কাজ করছে কিনা, সেই প্রশ্নটা আমাদের জন্য খুব প্রকটভাবে এসছে বলে আমরা মনে করি।
সরকারের আরও দু একটি বিষয়গুলো আমি শেষ করি। সরকারের শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের সুচিন্তিত কৌশল বা রোড ম্যাপ ছিল না। তাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো কীভাবে বাস্তবায়ন করবেন সেটা খুব কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সময় আবদ্ধ রোড ম্যাপ তৈরি করে করা হয়নি, যেটি হয়তো বা সময়ের প্রেক্ষিতে তখন সেটাকে এইভাবে অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হয়েছে, যার ফলে যেটা দেখা গেছে অনেক সময় অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটি একবার গৃহীত হয়ে আবার পরবর্তীতে সেগুলোতে চাপের মুখেই হোক বা নিজেদের ভুল অনুধাবন করার কারণেই হোক সেগুলো থেকে সরে আসতে সরকার বাধ্য হয়েছে, যেগুলো অনেক সময় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের প্রতিবেদনে আপনারা শুনেছেন, আমরা আপনাদের সাথে আগেও বলেছি, যেমন পাঠ্যপুস্তক কারিকুলাম কমিটি যেটা করা হয়েছিল সেটা যে তাকে বাতিল করা হয়েছিল, বা এই ধরনের যে সিদ্ধান্তগুলো পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি সরিয়ে ফেলা, এই ধরনের সিদ্ধান্তগুলো যে সরকারের পেছনে যে শক্তি, সেই শক্তিগুলোর চাপে বিশেষ করে যেহেতু কৌশলগত অবস্থানে সরকার সবসময় থাকতে পারেনি, নারী কমিশনের প্রতিবেদন সম্পর্কে যে প্রতিবাদ ও প্রতিরোধ যে ধরনের অভূতপূর্ব ন্যাক্কারজনক প্রতিবাদ হয়েছে, প্রতিবেদন ফেলে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, কমিশন বাতিল করতে হবে, এই ধরনের দাবির মুখে সরকার কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো অবস্থান গ্রহণ করতে পারেনি, সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে পারেনি, যার ফলে সরকারের দুর্বলতার দিক থেকে প্রকাশিত হয়েছে। অন্য দিক থেকে যেটা দেখা গেছে এই ধরনের প্রবণতাটা আরও বৃদ্ধি পেয়েছে, এক ধরনের ব্যাড প্রেসিডেন্স প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে আমি মনে করছি। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি, সেটি এখনো পর্যন্ত যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অন্যদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে, যেটি স্বীকৃতি আমাদেরকে দিতেই হবে। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং আর্থিক খাত, সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়। এখনও যদিও সংকট প্রচুর আছে, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন, তা সত্ত্বেও ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তবে অন্যদিক থেকে আবার কর্মসংস্থান এবং বিশেষ বিনিয়োগ পরিবেশ, বাংলাদেশের বিশ্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রেও ইতিবাচক তেমন কোনো অর্জন আমরা লক্ষ্য করতে পারিনি। প্রশাসনে এক ধরনের দলীয়করণের পরিবর্তে অন্য ধরনের দলীয়করণ হয়েছে, এক ধরনের জীবনে যেটা হচ্ছে যে দীর্ঘদিন আমরা বাইরে ছিলাম, এখন আমাদের খাওয়ার সময়, এই ধরনের যে প্রবণতা, সেটা রাজনীতি, প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটার প্রতিফলন ঘটেছে, যার কারণে সচিবালয়ে অভূতপূর্ব আন্দোলনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ক্ষোভ এবং বিভিন্ন ধরনের অনাচার কিন্তু এক ধরনের ব্যাপকভাবে উদ্বেগজনক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তাছাড়া যে রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। 5 আগস্টের পরবর্তী যাত্রাটাই অশুভ ছিল। যে সমস্ত রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন, তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি কিছু হয়েছে, তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে, যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কীভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের কোনো সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই
করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যে ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো যারা আমার দেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।